নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখিকা আশাপূর্ণা দেবীর ছোট্ট গল্প উচিত জবাব। তো চলুন শোনা যাক। পরনে লাল ডুরে, কপালে ধেবড়া সিঁদুর টিপ, হাতে শাখা, পায়ে হাই হিল, কোলে ছেলে, দুই চোখে হাওড়া স্টেশনের দিশেহারা আকুলতা। উদ্ভ্রান্তির মতো প্রশ্ন করল, আছানচল যাইবার গাড়ি কটায় ছাড়বে বলতে পারেন? বলতে আমি পারতাম, বিনা অনুসন্ধানেই পারতাম, কারণ আমার গন্তব্যস্থলও ওই একই। কিন্তু আপনারা বিশ্বাস করুন আর নাই করুন, বললাম না আমি। বিবেকের কষাঘাতে পীড়িত হয়েও বললাম না। না, বলতে পারিনি বলে মুখ ফিরিয়ে গট গট করে চলে এলাম। কি সত্যি বলে বিশ্বাস করছেন না? ভাবছেন এ একরকম চাল ফলাচ্ছি, নাকি ভাবছেন মেয়েটি আমার শত্রু? না মশাই, সেসব কিচ্ছু না। আসল কথা, পরোপকার আমি করি না, সামান্যতম না। গত 5 বছর থেকে পরোপকারের ছায়াও মারাই না আর। কারণ সামান্য একটু পরোপকারের ছিদ্র দিয়েই আমার আজীবনের সুনামটুকু আমি হারিয়েছি। আর শুধুই কি সুনাম? কি নয়, 5 বছর আগে সেই একটা দিন, সেই রৌদ্রোজ্জ্বল একটা শরতের দুপুর আজও আমার বুকের মধ্যে আগুনের অক্ষরে আঁকা আছে। হ্যাঁ, সেও এমনই একটা ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত। হাওড়া নয়, শিয়ালদা। নিজের অ্যাটাচি কেসটা নিয়ে লাফিয়ে পড়তে যাচ্ছি, হঠাৎ দুরন্ত বেগে কুলির পেছনে পেছনে প্রায় তদ্রূপ ছুটন্তবর্তী 2 নারী মূর্তি এক কামরার দরজা লক্ষ্য করে তীব্র বেগে ছুটে আসছেন, নির্ভুল সন্ধানী শিকারীর বুলেটের মতো। সামনেরটি বৃদ্ধা, কুলির সঙ্গে ছুটে আসতে পরিশ্রমে রক্তমুখী, কিন্তু পেছনেরটি তো তা নয়। বিধাতা প্রদত্ত রঙেই সে মুখ ফোটা গোলাপের মতো আর রক্তিম। সামনেটির বয়স সহজেই আন্দাজ করতে পেরেছিলাম, 60-এর কিছু ওপরেই হবে, কিন্তু এটির পারলাম না। সুন্দরী মেয়েদের বয়স বোঝা কঠিন। 18ও হতে পারে, 28 হওয়াও বিচিত্র নয়, কিন্তু সে যাক, আমার দৃষ্টি তো সেদিকে ছিল না। বৃদ্ধা মহিলাটির ক্লিষ্ট কাতর মুখ দেখে আমার পরোপকারী প্রাণ ডুকরে কেঁদে উঠেছিল। কাজে কাজে তৎক্ষণাৎ নিজে উঠে না পড়ে তৎপর হয়ে উঠলাম তার ব্যবস্থা, মানে তাদের ব্যবস্থায়। তাকে সযত্নে ধরে উঠিয়ে দিলাম, তাদের মালপত্রগুলি ঠেলে ঠুলে ঢুকিয়ে দিলাম এবং তার সঙ্গিনীটিকে আলগোছে ধরে গাড়ির গহ্বরে নিক্ষেপ করে দিয়ে তবে নিজে উঠলাম। আর সেই মুহূর্তেই গাড়ি ছেড়ে দিল। গাড়িটা একেবারে মানুষে আর জিনিসে ঠাসা। সেকাল আর নেই যে ডবল মাসুল দিলেই খালি কামরায় হাত পা খেলিয়ে বসে হাওয়া খেতে খেতে যাওয়া যায়। এখন সব ক্লাসেই ভিড়। এই তো সেবার যাচ্ছিলাম কোথায় যেন একটা সাহিত্য সভায়। পরের পয়সায় কাজের নির্মল আনন্দময় চিত্তে প্রথম শ্রেণীতে চড়ে চলেছি। হঠাৎ যেন গায়ের কাছে একটি বিজাতীয় অনুভূতি। তার কাছ থেকে সরে সরে বসলাম, কারণ পরনে ময়লা একটা ঠেনা, গায়ে শুধু ফতুয়া। যা ভেবেছি তাই, নিশ্চয় বিনা ভাড়ায় যাত্রী বেপরোয়া হয়ে উঠে পড়েছে। কটমট করে তাকাতে লাগলাম, ভাবতে লাগলাম, আসুক না একবার টিকিট চেকার, বাছা ধন টেরটি পাবেন মজা। উফ, কি লজ্জায় পেয়েছিলাম সেদিন। যেই না চেকারের আবির্ভাব, আমি সেই ফতুয়াধারের দিকে, যাকে বলে রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ, তাই করে বললাম, কই টিকিটটা বার করো। পান খাবার আয়োজন করছিল লোকটা, ময়লা একটা বটুয়া খুলে। আমার কথায় কেমন একটু হাসলো, তারপর অবলীলাক্রমে ফতুয়ার পকেট থেকে একখানা প্রথম শ্রেণীর টিকিট বার করে চুনের কৌটো চাপা দিয়ে রেখে ফের পান সাজতে লাগলো। ভাবুন আমার অবস্থাটা। আর ওদেরই সব ভাই বেরাদারদের আমার মুখের সামনে থেকে হাত ছানি দিয়ে ট্যাক্সি ডেকে নিয়ে সহজ মহিমায় উঠে পড়া।
সে তো সর্বদাই দেখছি। বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হতাশ হয়ে যখন ভাবছি, ধুর চাই, ট্যাক্সি নিই না হয়, কতই আর পড়বে, ঠিক সেই মুহূর্তে সামনের ট্যাক্সিখানাকে হাত নেড়ে দাঁড় করিয়ে উঠে পড়ে যেদো মেদো রামা শ্যামা। সাধে আর বলছি শ্রেণীর মহিমা আর নেই। সে যাক, কি বলছিলাম, ও গাড়িতে ভিড়, তাই না? হ্যাঁ, গাড়িতে পা বাড়াবার জায়গা নেই, তবু ওরই মধ্যে কত সুব্যবস্থা সম্ভব তাই চিন্তা করছি। সহসা গাড়ির মধ্যে যেন একটা আর্তনাদ আছড়ে পড়ল, নান্তি, আমার কুজোটা, জলের কুজোটা দেখছি না যে। চমকে শিউরে উঠলাম। বুকের রক্ত কুজোর জলের মতোই হিম শীতল হয়ে গেল। গাড়ি যখন চলতে শুরু করেছিল তখন তো দেখেছি সেই কুজো, দেখেছি মুখে একটি জার্মান সিলভারের গেলাস চাপা দেওয়া নিটোল একটি কুজো, বিরোহিণীর মতো একাকিনী বসে আছে শূন্য প্ল্যাটফর্মের মাঝখানে। উদাসীনের মতো তাকিয়ে দেখেছি, মাত্র স্বপ্নেও ভাবিনি তার জন্য এই আর্তনাদ উঠবে। বৃদ্ধা এদিক ওদিক তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, সেই ওস্তাদ ছোকরাটা গেল কোথা? জিনিসগুলো তোলবার সময় কি আকাশপানে ছিল? আমি অবাক। বলাই বাহুল্য, এহেন মন্তব্যের জন্য প্রস্তুত ছিলাম না, বরং ভাবছিলাম পরিস্থিতি একটু শান্ত হলেই শান্ত চাহনির কৃতজ্ঞতা এবং বৃদ্ধার কলকণ্ঠের আশীর্বাদ লাভ করব। তা নয়, এ কি? তাকিয়ে দেখলাম বৃদ্ধার মুখে সেই রক্তিমা ভাবা আর নেই, তার বদলে ঘষা পয়সার মতো একটি নিরেট তামাটে ভাব। তবু গিয়ে হাত কচলে বলি, আগে আমি ঠিক বুঝতে পারিনি যে কুজোটা আপনাদের। বৃদ্ধা তীক্ষ্ণ দৃষ্টি প্রদীপে একবার আমার আপাদ মস্তক আরতি করে নিয়ে বিরক্তি কণ্ঠে বললেন, তুমি বুঝি তৎবর করছিলে তখন? তা বলে জিনিস তোলবার সময় মোট গুণে তুলতে হয়, তাও জানো না বাচ্চা? জলের বাক্স না হয়ে গয়নার বাক্সই হতো। বলতে পারতাম মোটের মোট সংখ্যা আমার জানা কথা নয়, কিন্তু বললাম না। অপরাধীর মতো ঘাড় চুলকোতে লাগলাম। বৃদ্ধা পুনশ্চ ঝঙ্কার দিলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে থেকে আর কি হবে? যা গেছে তা তো আর ফিরবে না। আহা, অমন জল জ্যান্ত সিলভারের গেলাসটা গো! যাকগে মরুকগে, এখন জিনিসগুলো একটু সরিয়ে নড়িয়ে জায়গা বার করো। কৃতার্থ হয়ে তাই করতে থাকি শশব্যস্ত প্রাণপণে। মহিলাটি গজগজ করতে থাকেন, দেখে শুনে ভ্যালো গাড়িতে তুলেছ বাচ্চা, একটু পা মেলবার টাই নেই। আমি বলে বাতের জ্বালায় 2 মিনিট পা মুড়ে বসতে পারি না। নান্তি নামনি। সঙ্গিনীটি তার এতক্ষণ মুখে আঁচল টেকিয়ে খুক খুক করে করে হাসছিল কিংবা কাশছিল। এবারে আঁচল সরিয়ে কি যেন বলে চুপি চুপি, তার কথাটা শোনা যায় না, কিন্তু তার কথার উত্তরটা শোনা যায়। তুই থাম নান্তি, ওরই আর ওকালতি করতে আসিস নে। রেলগাড়িতে আমি এই নতুন চড়ছি কি না, 62 বছর ধরে রেলগাড়িতে আমি চড়ছি, কখনো এমন পা মুড়ে বসিনি। বেশ টের পাচ্ছি গাড়ি শুদ্ধ লোকের দৃষ্টি এই দিকে। আমি পরম উদাসীনের মতো বাইরের জানালার দিকে তাকিয়ে থাকবার চেষ্টা করছি, কিন্তু জানালা ভর্তি তো শুধু নরমুণ্ডের শাড়ি। এ পৃথিবীতে উদাসীন দৃষ্টি নিক্ষেপের জায়গা কি আছে? কোথাও কোথাও না ধাক্কা খাবে সে দৃষ্টি। কিছুক্ষণ নিস্তবতা, হঠাৎ আবার তারস্বরে আর্তনাদ, নান্তি, আমার দোক্তার কৌটা! সঙ্গে সঙ্গে যেন একটি বিনার ঝঙ্কার ঝনঝনিয়ে ওঠে। দোক্তার কৌটো? সে তো ওই বেতের জাপির মধ্যে বাঙ্কে উঠে গেছে। বাঙ্কে উঠে গেছে? বৃদ্ধা আবার একটা ভাঙা কাশির বাজনা বাজিয়ে দেন। বলি, ও ভালো মানুষের ছেলে, এমন আক্কেলটি তোমার বাচ্চা? ঝাঁপিটা একেবারে টঙে তুলে দিয়ে বসে আছো, আর ওরই মধ্যে আমার ছিষ্টির দরকারি জিনিস। শুনে আমি তো চোরেরও অধম। সে কি, এক্ষুনি পেরে দিচ্ছি বলে সিটে উপবিষ্ট একজন ভদ্রলোকের পা মারিয়ে অপর এক ভদ্রলোকের আঙুল থেতলে দিয়ে সিটে উঠে তাড়াতাড়ি তার বেতের ঝাঁপি পেরে দিই।
এবার ভদ্রমহিলা কিঞ্চিত প্রসন্ন মুখে ঝাঁপি থেকে পান দোক্তার কৌটো বার করে একসঙ্গে গোটা 2 পান আর 1 টিপ দোক্তা গালে ফেলেন। তারপর এক টুকরো মোলায়েম হাসি হেসে বলেন, আমার তো আর কোনো বালাই নেই, শুধু এই একটি নেশা, এতেই মরেছি। আর রেলে উঠলেই যেন বাতি কারবারে। হ্যাঁ রে নান্তি, পৌঁছতে তো সেই সন্ধে হয়ে যাবে, এই কটা পানে চলবে? নান্তি গোল গাল গালে টোল খাইয়ে টেপা হাসি হেসে বলে, তাই কখনো চলে মেজো পিসি? সামনে স্টেশন এলেই তো ইনি তোমার পান এনে দেবেন। শুনুন শুনুন আপনারা, এসব ইচ্ছে করে মানুষকে বিপদে ফেলা নয়। একটু না হয় ভদ্রতা করেছি, তাই বলে আমার ওপর যথেচ্ছাচার চালাবে নাকি? অথচ এভাবে নিশ্চিন্ত প্রত্যয়ের সুরে বললে আপনারাই বা কী উত্তর দিতে পারতেন? অতপর বৃদ্ধা মহিলার ঝাঁপি থেকে আরেকটি বড় সড়ো কৌটো বার করে ঢাকনি খুলতে খুলতে বলেন, নে নান্তি, এই সময় গোটা কতক সন্দেশ গালে প্যাল দিকিনি। সঙ্গে সঙ্গে আপত্তির ভঙ্গিতে মাথা নাড়ে। বলা বাহুল্য, এটুকুতে বৃদ্ধা মহিলা নির্বৃত্ত হলো না। তীব্রস্বরে বলে ওঠেন, মাথা নাড়ছিস যে? সেই কোন সকালে এক মুঠো ভাত খেয়েছিস, খিদে পায়নি? না মেজো পিসি, না। অমনি না বললেই হলো? তোর খিদে পেয়েছে কিনা আমি বুঝবো না, তুই বুঝবি? নে নে ধর বলছি। এইবার যুক্তিসহ আপত্তি। গোলমুখ আরও গোল করে নান্তি আবদারের সুরে বলে, জল নেই কিচ্ছু না, সন্দেশ খেয়ে গলা শুকিয়ে মরি আর কি। জল নেই, জল আসবে। মেজো পিসি গর্জে ওঠেন, ওগো বাচ্চা ভালো মানুষের ছেলে, জলের কুজোটি ঘুচিয়ে দিয়ে দিব্যি যে নিশ্চিন্তি হয়ে দাঁড়িয়ে আছো? বলি, আমার সঙ্গে একটা কচি বাচ্চা রয়েছে, তার খিদে তেষ্টা আছে, সে হুঁশ নেই, জলের একটা ব্যবস্থা করো। কচি বাচ্চা? আমি সচমকে মেজো পিসির কচি বাচ্চাটির দিকে তাকাই। দেখি সেখানে একটি হাড় জ্বালানো মুচকি হাসি। সে কি হাসি! মনে হলো এই ঝন্টু হাসিটি যিনি হাসতে পারেন, তিনি যদি কচি বাচ্চা হন, তাহলে এই সংসারে পাকা পক্কান্ন কি? মুখ লাল করে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে থাকি এবং রানাঘাটে গাড়ি ইন করতেই বিদ্যুৎ বেগে নেমে পড়ি। রাগে গায়ে জ্বর বাড়ে, বুদ্ধি খুলে যায়। তাই রাগ করে শুধু যে একটা সবাই কিনে জল ভরে আনি তা নয়, আনি গরম চা, গরম সিঙাড়া, ছানার জিলিপি, আনি এক গোছা সবুজ মিঠে পান। এতক্ষণে বৃদ্ধ মহিলাটির মুখে একটি সত্যিকার হাসি ফুটে ওঠে, নির্মল আনন্দে শুভ্র হাসি। মধুর কণ্ঠে বলেন, যাক, এতক্ষণে তবু একটু আক্কেল আচরণ দেখিয়েছে বাচ্চা। নে নান্তি কা। নান্তি মুখ ফিরিয়ে পুনশ্চ বিনা তারের ঝঙ্কার তোলে। আমি তো আর বক রাক্ষস নয় যে ওইগুলো খাবো, যে এনেছে সে খাক না। বৃদ্ধা সুমধুর কণ্ঠে বলেন, আহা, তা খাবে বই কি, সন্দেশেতে আর এই চা কাবারেতে বাগ করে দুজনে মিলেমিশে খা। আমি কোনো মন্তব্য করব না, আপনারাই শুনে যান। আমার মধ্যে যে আগুন জ্বলছিল তা চেপে গম্ভীরভাবে বলি, না, আমি খাবো না, খিদে নেই। মেজো পিসির নান্তি হাসি চাপা অমায়িক মুখে বলেন, সে কি, খিদে নেই কেন? সেই থেকে কত খাটছেন। তা হোক। পাগল হয়েছেন? তা হয় না। বলে দুপক্ষের সমস্ত খাবারগুলি চুলচেরা ভাগে ভাগ করে একটা ভাগ আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নিন, কেমন খেতে না পারেন দেখি। এই চাওয়ালা, আর এক গেলাস চা দাও। আমি তো আর ওর মতন বাচাল নই। কাজে কাজে অতপর বিনা বাক্য ব্যয়ে চা খাই, খাবারও খাই। নান্তিটি দেখতে গোলাপটি হলেও খাবার বেলায় দেখলাম দিব্যি। সেই একটি রাশ খাবার দিব্যি সেটে ফেলে নতুন কুজো থেকে জল ঢালতে ঢালতে বলে, মেজো পিসি, তোমার পান থেকে একটা ভাগ দিও তো, মিষ্টি খেয়ে গলাটা কেমন জ্বালা করছে। আপনি খাবেন না কি? খাবেন না? সুপুরি? তাও না? উফ, কি দুর্দান্ত ভালো ছেলে রে বাবা।
আবার সেই হাড় জ্বালানো ঝন্টু মার্কা হাসি, বুড়ির গালাগালের চাইতে অনেক বেশি গাত্রদাহকারী যে ওই কচি বাচ্চাটির এই ঝুনো হাসি। ও কেন ওরকম মাথা পাগল করিয়ে তোলা হাসি হাসবে, আর আমি বা কেন একবারও পারছি না ওই রকম তার ছিল আর ব্যঙ্গ মিশ্রিত মজা দেখা হাসি হাসতে। মনে মনে সংকল্প করে দেখলাম ওকে ওর হাসির সমুচিত জবাব দিতে হবে, কিন্তু কি করে হবে তা জানি না, কিন্তু একটা কিছু করতেই হবে। এই দৃঢ় সংকল্পের তাড়নায় এ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়বার দুরন্ত ইচ্ছেকে শতবার দমন করে টিকেই থাকলাম গ্যাঁট হয়ে, গাড়ির অন্যান্য আরোহী দিককে সম্পূর্ণ ভুলে গিয়ে। কারণ বেশ বুঝলাম আগাগোড়া যাত্রীর লক্ষ্য বস্তু হয়ে উঠেছিলাম আমরা, মানে আমি আর নান্তি এবং নান্তির দোর্দণ্ড প্রতাপশালী মেজ পিসি। আমার তখন শুধু চিন্তা কি করে মেজ পিসির ভাইঝির ওই বেয়ারা হাসির সমুচিত উত্তর দেব, কিন্তু কোথায় কি। চিন্তা করতে করতে গাড়ি কেষ্টনগরে এসে গেল। মেজ পিসি একখানি 5 টাকার নোট বার করে বলেন, অচেলে এই 5 টাকার সরবাজা কিনে এনে দাও দিকিনি, যাচ্ছি কুটুম বাড়ি অবশ্যই, কলকাতার মিষ্টি নিয়ে এসছি সঙ্গে, তা হোক। কি বলিস নান্তি, গুড় ঢাললেই মিষ্টি। আমি সবিনয়ে বললাম, স্টেশনের জিনিস তেমন ভালো হবে না। ভালো হবে না? মেজ পিসি সন্দিগ্ধ। না, এরা হলো গিয়ে নেহাত বাজে ময়রা, খাঁটি জিনিস এরা পাবে কোথায়, চোখেও দেখেনি। সঙ্গে সঙ্গে আবার আবার সেই কামান গর্জন, গর্জন না হোক, গর্জনের অনুভূতি বহনকারী, অর্থাৎ সেই হাসি, সেই গোল গালে টোল খাওয়া ঈষৎ মুচকি ঝুনো ঝন্টু হাসি। হে ঈশ্বর, আমি কি করব? না, কখনো কোনো ক্ষেত্রে দেখিনি ঈশ্বর পুরুষের সহায়ক। জীবনে প্রতি পদে পদে দেখেছি পুরুষ জাতিকে বিপদে ফেলতে, অপদস্থে ফেলতে, যাতে তাতে কষ্ট দিতে উনি এক পায়ে খাড়া। খুব সম্ভব ভদ্রলোক যাতে বাঙালি, তাই এখন স্বজাতি বিদ্বেষ। অতএব এমন কোনো জন্ম পেলাম না যে সেই হাসিকে ফাঁসি কাঠে চড়ায়। তবু ভেবে চিনতে ফের বলতে যাচ্ছিলাম, এ জিনিস দিয়ে কুটুম বাড়িতে বরং নিন্দেই কেনা হবে। বলা হলো না, মৃদু কণ্ঠ ধ্বনিত হলো, তাহলে এক কাজ করতে বলো না মেজ পিসি, উনি না হয় এখানে নেমে পড়ে খাঁটি জিনিস খুঁজুন, আমরা আমাদের লালবাগের ওইখানকার ঠিকানাটা দিয়ে দিই, পরের গাড়ি ধরে উনি সেখানে পৌঁছে দেবেন। এখন নিতান্ত নিরীহ প্রস্তাব একেবারে। বলুন বলুন, আপনারাই বলুন। এরপরে যে আমি আমার মাথা ঠিক রেখেছিলাম তাতে বাহাদুরি দেওয়া উচিত কিনা আমাকে। পড়ে রইল মেজ পিসির নোট। লাফ দিয়ে নেমে পড়লাম প্ল্যাটফর্মে, গট গট করে এগিয়ে গেলাম। না, শহরের দিকে নয়, সেই খাবার ফেরিওয়ালাটার দিকে। জ্বলন্ত ক্রোধে কিনে ফেললাম প্রায় 8.5 টাকার সর ভাজা সরপুরিয়া। থাক, ওদের কুটুম্বরা এই বাজে মালেই খাক। মেজ পিসি জিনিসগুলো নেড়ে চেড়ে হৃষ্টচিত্তে বললেন, কই, তেমন মন্দ তো নয়, দিব্যি বাস বেরোচ্ছে। নান্তি, সব বেড়ে বড় কৌটোটা বার কর দিকি। ওমা, নটকানা যে পড়ে, কি দিয়ে কিনলে গো? গম্ভীরভাবে বললাম, আমার দাম লাগেনি। দাম লাগেনি? ওমা, সে কি? হ্যাঁ, ওই ছোকরা আমাদের দেশের ছেলে, আমাদের বাড়িতে খেয়ে পড়ে মানুষ, তাই। ও মা, তাই বুঝি? তা ভালো, তা ভালো, তা এই তো অনেক, তুমিও দুখানা খাও। আমার কি হবে? শোনো কথা, কাবার আবার কি হবে? খাবে? ও কিলা নান্তি, অমন করে এসে গড়িয়ে পড়ছিস যে? এই এক বেয়ারা বিদঘুটে রোগ মেয়ের অকারণ হাসি, যত বলি অকারণ হাসি সর্বনাশী, তা যদি এক তিল শোনে। আস্তে আস্তে যে গেলি একেবারে, কি হলো? মেজ পিসি, জিজ্ঞেস করো তো, ওর বুঝি গল্প লেখার অভ্যাস আছে? আমি আর তাকালাম না। অবশেষে গাড়ি আমার এবং এদের গন্তব্যস্থলে এসে পৌঁছল। না, কোনো জবাব দেওয়া হলো না। নির্লিপ্তভাবে নিজের অ্যাটাচি কেসটা তুলে নিয়ে দরজার কাছে এগোচ্ছি, হঠাৎ পিছনে কাশি ভাঙার আওয়াজ। ছেলে, গট গট করে চলে যাচ্ছ যে? দেখছো এই সন্ধেবেলা
বিদেশ বিভু জায়গায় আমরা দুটো অসহায় মেয়ে মানুষ এত মোটঘাট নিয়ে স্টেশনে আমাদের কেউ নিতে এসেছে কিনা সেটুকু খোঁজ নিয়ে যাবে তো? পারতাম। এই মোক্ষম সময় সেই হাড় জ্বালানো টোল খাওয়া হাসির জবাব দিতে পারতাম। উচিত জবাবের ধাক্কায় ধারালো মুখ একেবারে নিটোল হয়ে যেত। অনায়াসেই ওর মতো ওই রকম মুচকি হেসে বলতে পারতাম, তা আপনারা তো আর আমাকে সহায় করে পথে বেরোননি। বলতে পারতাম, আপনারা যদি অসহায় অবলা হন তাহলে বাংলা ভাষায় কিছু কিছু মানে পাল্টানো উচিত। বলতে পারতাম, হ্যাঁ, অনেক কিছু বলতে পারতাম, কড়া আর ধারালো, কিন্তু বলতে পারলাম না। পুরুষ জাতির উদারতা বোধ আমার বলি বলি মুখকে চেপে ধরল। উচিত জবাব দেবার জন্য যে মহিময় সংকীর্ণতাটুকু আবশ্যক তার সবটুকুই যে বিধাতা পুরুষ কেবলমাত্র মহিলা জাতিকে নিঃশেষে ঢেলে দিয়েছে, পুরুষের ভাগে রাখেনি। কাজে কাজেই যেন সচমকে মুখ ফিরিয়ে বলতে হলো, ও আপনারাও এখানে নামবেন নাকি? নামবো না তো কি বসে থাকবো? কুলি কুলি রবে হাঁক পেরে এদের নামিয়ে নিলাম এবং সব বিনয়ে শুধলাম, যাবেন কোথায়? যাব তো কাঁসাপটির নিমাই উকিলের বাড়ি, কিন্তু কই কাউকে দেখছি না তো। হেলা নান্তি, তোর মামাদের তো আচ্ছা আক্কেল দেখছি। কুটুম কাটুম আসবার কথা থাকলে স্টেশনে এসে দাঁড়িয়ে থাকতে হয়, এটুকু জ্ঞান নেই। নান্তির কণ্ঠ এবার ক্ষীণ, মুখে অপ্রতিভ ভাব। তা আমরা তো আর কোন গাড়িতে আসছি জানিয়ে আসিনি। কিন্তু ক্ষীণ কণ্ঠ দাঁড়াতে পায় না মেজ পিসির কণ্ঠ দাপটে। তাম তাম, তুই আর মামাদের হয়ে ওকালতি করতে আসিস নি। বলি আজ আসবো তা তো জানতো, সব গাড়িগুলো একবার দেখে যাওয়া উচিত ছিল। কি করব, নেহাত নাকি তোর দায়িত্ব আমার গলায়, তাই মরতে মরতে এসেছি, নইলে তোর মামাদের বাড়ি আমার আসবার কি দায় পড়েছিল রে? এই নে, এই ছেলেটাকে ঠিকানাটা গুছিয়ে বলে দে। এবার নান্তির তীক্ষ্ণ কঠিন। কেন ভাবছো মেজ পিসি আমি গাড়োয়ানকে বুঝিয়ে ঠিক পৌঁছে যেতে পারবো? পারলেই বা পারতে দিচ্ছে কে? মেজ পিসি ঝানসি রানীর ভঙ্গিতে বলেন, সে আমাকে কাটলেও ওতে দেব না। বলি খুব তো সাহস, গাড়োয়ান বেটা যদি তরবরিয়ে অন্যদিকে নিয়ে যায়। ব্যস্ত হয়ে বলি, সে তো নিশ্চয়ই, ওসব লোককে বিশ্বাস কি। চলুন, আপনার কাঁসাপটি লোহাপটি কোথায় যেতে হবে? না বলে উপায় কি? আর আমি তো বলিনি? অঘটন ঘটনপটীয়সী নিয়তি দেবী তখন আমার কণ্ঠে ভর করে সব কিছু বলাচ্ছেন। আর এই পর্যন্ত তিনি তো ঘাড়ে ধরে চালিত করে আনলেন। তারপর আর কি, সেই রাত্রে দুটি অসহায় অবলার গার্জেন হয়ে কাঁসাপটির নিমাই উকিলের বাড়িতে গেলাম। কাঁসাপটিতে নিমাই উকিলের প্রাণটা কঠিন নয়, বরং মাখনের মতো। হাজার হোক পুরুষের প্রাণ তো, তাই বারবার ত্রুটি স্বীকার করে আমাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালেন পরের দিন তার বাড়িতে নেমন্তন্ন খেতে। তার উপরে সে আর নিজ মুখে বলি বা কী করে, তবে নিহাত যদি নাই ছাড়েন তো বলি, সেই অঘটন ঘটনপটীয়সী নিয়তি নিয়মে তদ্বধি এই 5 বছরকাল মেজ পিসির নানতেই আমাকে ঘাড় ধরে চালিত করছেন। অবশ্যই তাতে যে আমি খুব বেশি কাতর তা নয়, তবে সেই অবধি পরোপকার আর করিনি, কারণ ঠিক জানি করলে তার কাছে চাপা থাকবে না, আর টের পেলেই ঝংকার দিয়ে বলে উঠবেন, পরোপকার না হাতি কি তার আমার বুঝতে বাকি নেই। তোমার মতন হ্যাংলা ব্যাটা ছেলে আমি যদি আর দুটো দেখেছি, গাড়িতে তোমার অবস্থা দেখেছি, আর হাসি চাপতে চাপতে মরে গেছে। নেহাত কচি ছেলেটা সামনে রসগোল্লা দেখলেও অমন জ্ঞানহারা হয়ে ছোটে না। মেজ পিসিও কম চাল চালেনি, দেখেই ঝোঁক পড়ে গেছিল কি না। কিন্তু তুমি যদি না দেখলে না হতে, বলি আমায় পারতাও কেউ ভুলিয়ে নিয়ে গিয়ে তার ভাইপো বোনপোর সঙ্গে বিয়ে দিতে। আবার
আবার সেই হাড় জ্বালানো গালে টোল ফেলা ঝুনো হাসি। এই 5 বছরের মধ্যে একদিনের জন্য যার সমুচিত জবাব দিয়ে উঠতে পারেনি। অথচ বিশ্বাস করুন আপনারা, শুধু এই জন্যই টোপর পড়ার বোকামিটুকু করে বসেছিলাম। ভেবেছিলাম নিজের কোর্টে পেয়ে ও কি, আপনারাও যে সেই রকম সর্বনেশে হাসি হাসতে শুরু করে দিয়েছেন দেখছি। আরে মানে কি, ছোঁয়াচ লাগলো নাকি? নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।